আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 15-17 অক্টোবর হবে জুলাই সনদের স্বাক্ষর। অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি দেখার পর। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। গুমের অভিযোগে পরোয়ানাভুক্ত 15 সেনা সদস্য হেফাজতে, জানালো সেনাবাহিনী। ব্যক্তি অপরাধের দায় পুরো বাহিনীর ওপর চাপানো যাবে না, বিবৃতি বিএনপির। রংপুর গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই করে সংক্রমিত 87 জন। 30 লাখ গবাদি পশুকে টিকা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শরীয়তপুরে নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স। পড়ে পড়ে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, সেবা বঞ্চিত লাখো মানুষ। হাসপাতাল চালু থাকতো আমরা সেবা পাইতাম। এখানে ডেলিভারি হয়, ওই জায়গায় ডাক্তার পাওয়া যায় না, ওই ডেলিভারি নিয়ে আমরা কোথায় যাই? বিশ্বব্যাংক, IMF এর বার্ষিক সভায় যোগ দিতে নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দল। শর্ত প্রতিপালন না করার ব্যাখ্যা দেবে ঢাকা। মিশরের সড়ক দুর্ঘটনায় নিহত কাতারের 3 কূটনীতিক, 2 জন গুরুতর আহত। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দলের সদস্য ছিলেন তারা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াদ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা, যার প্রতি রয়েছে সাধারণ মানুষের আগ্রহ। তাদের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানের সময় 2 দিন পিছিয়ে 17 অক্টোবর শুক্রবার বিকেলে রাখা হয়েছে, যা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। শনিবারের বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তার আগে দেখতে চান সনদের চূড়ান্ত খসড়া। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। এনসিপি থেকে যাবেন নাহিদ আক্তার। নেতারা বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 7 মাস ধরে 3 দফায় রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে ঐকমত্য কমিশন। আলোচনায় পক্ষে বিপক্ষে যুক্তি, ওয়াকআউটের মতো ঘটনায় সংসদের আবহ তৈরি হয় কমিশনের বৈঠকে। অবশেষে কিছু বিষয়ে আপত্তি তথা নোট অব ডিসেন্ট দিয়ে 84টি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় দলগুলো, কিন্তু জটিলতা দেখা দেয় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। 8 অক্টোবর শেষ বৈঠকে প্রায় সব দলই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোটে সম্মত হয়। তাই 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈঠকে অংশ নেওয়া সব দলকেই অনুষ্ঠানে 2 সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে সরকার। সেই আমন্ত্রণ নিয়ে কী ভাবছে রাজনৈতিক দলগুলো? গণতন্ত্রের মঞ্চের নেতারা সনদে স্বাক্ষরে আগ্রহী জানালেও এনসিপি নেতারা বললেন, খসড়া দেখে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা। সেখানে গণতন্ত্র মঞ্চের প্রতিটা দল সেখানে যাবেন এবং সেখানে স্বাক্ষর করবেন। এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বাংলাদেশের 53-54 বছরে এ ধরনের কোনো অনুশীলন হয়নি এবং একসাথে ভিন্নমত নিয়ে চলার ক্ষেত্রে এটা নতুন একটা মাইল ফলক হিসাবে আমার ধারণা এই যে আমাদের যে উদ্যোগটা, মানে এটা কিন্তু বিবেচিত হবে। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি দেখার পরে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েক দফা দাবিতে জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনের শরিক মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস জানালেন, জুলাই সনদে তারা স্বাক্ষর করলেও যুগপৎ আন্দোলন বন্ধ হচ্ছে না। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, স্বাক্ষর করে আমরা জুলাই সনদের আইনে ভিত্তি নির্বাচনের আগে আদায় করার জন্য আমরা এখনো পর্যন্ত নমনীয় কোনো
মনোভাব আমরা পোষণ করি না। আমরা আন্দোলনের মাধ্যমে যদি প্রয়োজন হয় সে দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। শুরু থেকে ঐক্যমত হওয়া প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে জারি করার পরামর্শ দেয় বিএনপি। এছাড়া সংবিধান সংক্রান্ত সুপারিশ সংসদের হাতে রাখারও প্রস্তাব দলটির। তবুও নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবে সম্মতি জানিয়ে সনদ স্বাক্ষরে যাচ্ছেন বিএনপির 2 সদস্য। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 15 জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল এই কথা জানান। এর আগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে তালিকায় 9 জন অবসরপ্রাপ্ত, বাকি 16 জনের মধ্যে একজন নিখোঁজ। সেনা সদর জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনও হাতে পায়নি সেনাবাহিনী। জানানো হয় অভিযুক্ত হলেই বরখাস্ত হবেন, এমন বিধানের বিষয়ে ব্যাখ্যা চাইবেন তারা। গুমের 2 মামলা এবং 5 আগস্ট রামপুরায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির সহ 30 আসামির বিরুদ্ধে গেল 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 জন সেনা কর্মকর্তা। জানিয়ে শুরু হয় আলোচনা, কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম। ট্রাইব্যুনালের ইস্যুকৃত ওয়ারেন্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা 8 তারিখেই তাদেরকে আমরা আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। বাহিনীটি বলছে 25 জনের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে চাকরিরত 15 জন। 8 অক্টোবরের পরই 15 জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বলেও ব্রিফিংয়ে জানান মেজর জেনারেল হাকিমুজ্জামান। 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছেন। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে, এলপিআর যে আছে সেও জয়েন করেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন, এমন প্রশ্নে বাহিনীটি বলছে আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে। আমরা চাবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যে তোমরা যে ডেল্টা বললা ইজ ডিসকোয়ালিফাইড টু হোল্ড ফ্রম হোল্ডিং এনি পাবলিক অফিস, এটাকে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, ইটস নেভি অফ সেম, তার জন্য এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই যে 15, 16, 17 জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। 22 অক্টোবর হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে হবে ব্যবস্থা। এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন। বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। ফেব্রুয়ারির নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনী আরও 3 থেকে 4 ভাগ বাড়ানো হবে বলেও জানানো হয়েছে সেনা সদরের এই ব্রিফিংয়ে। ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে।